This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। সমস্ত কিছু জেনে, সমস্ত কিছু বুঝেও, সমস্ত ধরনের রাজনৈতিক জ্ঞান থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী মারাত্মক ভুলটি করে ফেলেছেন, অন্ততপক্ষে 2026 বিধানসভা ভোটের আগে। কেন সে বিষয়ে আসছে, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী পরিচিতি পাওয়ার আগেও একটা দীর্ঘ দিনের পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে শুভেন্দু অধিকারীর নাম উচ্চারিত হতো। সেই সময় 2011 পরবর্তী কালে যখন মুকুল রায় নামক সেকেন্ড ইন কমান্ড ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে অস্তমিত হচ্ছেন, ঠিক তখনই সেকেন্ড ইন কমান্ড হিসাবে তৃণমূল কংগ্রেসে অভিষেক ঘটছে কার? শুভেন্দু অধিকারীর। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন আন্দোলনে সঙ্গী দিয়েছিলেন বা সঙ্গ দিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত আস্থাভাজন ব্যক্তি তাদের মধ্যে অন্যতম ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই দেখতেন 6 থেকে 7টি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কখনো কখনো মুর্শিদাবাদের মতো জায়গা, মালদার মতো জেলাতেও শুভেন্দু অধিকারীর কথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক সিদ্ধান্ত অতীতে নিয়েছেন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই বিশ্বাসভাজন ছিলেন যে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একাধিক সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন, তার পরিবারের একাধিক ব্যক্তিকে জনপ্রতিনিধি করেছিলেন, শুভেন্দু অধিকারীকে মন্ত্রিত্বও পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সম্পূর্ণ নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এবার যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সম্পর্কে শুভেন্দু অধিকারী বিজেপিতে এই মুহূর্তে যে সমস্ত তাবড় নামজাদা লিডাররা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের সবার থেকে শুভেন্দু অধিকারী বেশি করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘরানা কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চিন্তাভাবনা কিরকম। কিন্তু এত শত জানার পরেও শুভেন্দু অধিকারী 2026 বিধানসভা ভোটের আগেই এমন একটি ভুল করলেন যা শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদদের কাছ থেকে আশা করা যায় না, অন্ততপক্ষে 2026 বিধানসভা ভোটের আগে। কি ভুল করলেন শুভেন্দু অধিকারী? ইতিমধ্যেই গতকাল দেখতে পেয়েছেন যে গোটা বাংলার রীতিমতো বিভিন্ন জায়গায় উত্তাল হয়েছে। কি হয়েছে? 28 ফেব্রুয়ারি এসআইআর শেষ হয়েছে, একটি তালিকা বেরিয়েছে, যেই তালিকায় ভোটারদের নাম রয়েছে, কিন্তু সেই ভোটারদের নাম থাকা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক দুটি জিনিস নিয়ে। এক, যে সমস্ত ভোটারদের নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন নেই, তাদের নামের পাশে কিচ্ছু নেই, ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন। কিন্তু দুটো ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে ভোটারদের নামের পাশে ডিলিট লেখা রয়েছে, আর কিছু ক্ষেত্রে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে ডিলিট আগে হয়েছে। খসড়া ভোটার তালিকা যখন এসআইআর এর প্রথম ধাপ শেষ হওয়ার পরে বেরিয়েছিল খসড়া ভোটার তালিকা, সেখানেই প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছিল। আর 28 ফেব্রুয়ারি এসআইআর শেষ হওয়ার পরে যেই ভোটার তালিকা বের হলো, যাকে তথাকথিত ফাইনাল ভোটার তালিকা বলা হচ্ছে, যদিও এটি ফাইনাল নয় কিন্তু তাও তথাকথিত ফাইনাল ভোটার তালিকা বলা হচ্ছে, সেখানে আরো 5-6 লক্ষ মানুষের নাম বাদ গেল। অর্থাৎ 58 আর 6 64-65 লাখের কাছাকাছি মানুষের নাম বাদ গেল, ডিলিট হয়ে গেল। এবার অনেক ক্ষেত্রে কি দেখানো হয়েছে? জীবন্ত মানুষকে মৃত বলে দেওয়া হয়েছে, বৈধ ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, এরকম কেস আছে। কিন্তু ডিলিট ঠিক আছে, মানলাম, যারা নাম ডিলিট হয়ে গিয়েছে তারা আবেদন করতে পারবেন। 6 নম্বর ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে, ডিএম অফিসে বা স্থানীয় যে বিএলও আছে তার কাছে আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। যে সেখানে বলতে হবে যে আমার নাম আপনাদের ভুলের কারণে, নির্বাচন কমিশনের ভুলের কারণে ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু আমি এখানকার বৈধ ভোটার এবং তার সপক্ষে নথি আমি সাবমিট করছি, আমার নাম যেন পুনরায় ভোটার তালিকায় তুলে দেওয়া হয়। এই আবেদন করলে ভোটার তালিকায় নাম উঠবে, সেই সুযোগ আছে। কিন্তু সব থেকে বড় কথা, আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন ভোটার, অর্থাৎ সেই ভোটাররা আদৌ ভোটার কিনা, তারা নাগরিক কিনা, তাদের ভোটাধিকার সঠিক কিনা, সেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন করা হচ্ছে। এই আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে বা আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 60 লক্ষ মানুষের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। এবার ওই যেটা বললাম 65 লক্ষ ডিলিট আর এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, দুটো মিললে কি হয়? 1,25,000। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? বাংলা থেকে 1,25,000
লক্ষের নাম বাদ যাবে। আমাদের সুকান্ত মজুমদার কি বলেছিলেন, বাংলা থেকে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে। এবং ঘটনাচক্রে বিজেপি বারবার বলেছে বাংলা থেকে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, সবাই নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম। কিন্তু ঘটনাচক্রে সত্যিকারেরই ওই ডিলিট হয়ে যেত 1,25,00,000 মানুষের নাম, যদি না মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লড়াইয়ের জন্যই এই আরো 60 লাখ মানুষের নাম, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাদেরকে ডিলিট সরাসরি করে না দিয়ে ওই বিচারাধীন তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এবার বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে হোক, টুইটারে হোক, বিভিন্ন নিউজ মিডিয়া, সে ইউটিউবের নিউজ মিডিয়া হোক বা টিভি নিউজ মিডিয়া হোক, সেখানে দেখতে পাচ্ছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন যে নাম রয়েছে সেখানে প্রায় 80 থেকে 90% মুসলিমের নাম। মালদা, মুর্শিদাবাদের এমন এমন বিধানসভা চোখের সামনে এসছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এক একটা বিধানসভায় যদি 1.5 লাখ 2 লাখ ভোটার থাকে, তার মধ্যে 1 লাখ 1,10,000 1,30,000 যারা ভোটার আছে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করে দিচ্ছে। এবং ঘটনাচক্রে এগুলো সব মুসলিম অধ্যুষিত এলাকা। বিজেপি চাইবে যাতে মুসলিম ভোট কেটে যায়, বাদ চলে যায়। মুসলিম ভোট যত কমবে বিজেপির তত জিততে সুবিধা হবে, তাই বিজেপি এই চেষ্টা করবে। কিন্তু সব থেকে বড় কথা, বিজেপি যে নির্বাচন কমিশনকে দিয়ে এই নোংরামিটা করাচ্ছে তা এখন জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপি আর নির্বাচন কমিশনের যে অশুভ আতাত বা অনৈতিক আতাত তা এখন বেআবলু হয়ে গিয়েছে, আর মুখোশ নেই, মুখোশ খুলে গিয়েছে। আর ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারী ভুল করে ফেলেছেন, বিজেপি ভুল করেছে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। তার কারণ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির তাবড় নেতারা বারবার বলেছে যে বাংলায় 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। যেন টার্গেট সেট করে দেয়া হয়েছে যে বাংলা থেকে 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। মুসলিম সংখ্যাধিক্য যে সমস্ত বিধানসভা রয়েছে সেখান থেকে বেশি করে মানুষের নাম বাদ দিতে হবে। এবং সেই টার্গেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন নেমেছিল। যখন নামলো, খসড়া ভোটার তালিকা বেরোলো, তখন দেখলো টার্গেটের আশেপাশে পৌঁছতে পারছে না। মানুষের নাম যখন ডিলিট হলো, 5 লাখ 7 লাখ মানুষের নাম ডিলিট হওয়ার পরেও দেখলো যে না, 70 লাখেও পৌঁছতে যাচ্ছে না। তাহলে উপায় কি? উপায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক এক নতুন শব্দকে সামনে এনে মানুষকে হয়রানি করো, আন্ডার অ্যাডজুডিকেশন করে দাও। এবার আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় যারা থাকবে তাদের নাম তো তালিকায় রয়েছে, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন, তাহলে কি তারা ভোট দিতে পারবে না? এরকম নিয়ে একটি কোশ্চেন মার্ক পড়ে গেছে। এই একটা বিপুল সংখ্যক প্রায় 60 লাখ মানুষের ভোটাধিকার প্রশ্নচিহ্নের মুখে। আর এই 60 লাখ মানুষের ভোটাধিকার যখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, তখন প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, বিজেপি ঠিক যা নির্দেশ দিয়েছিল, বিজেপির একদম আজ্ঞাবহ দাসের মতো নির্বাচন কমিশন ঠিক সেই নির্দেশ পালন করলো। হয়তো 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে পারলো না, কিন্তু 1,25,00,000 মানুষের ভোটাধিকার রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। আর এই নিয়ে বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি রঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। গতকালের সাংবাদিক সম্মেলনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক হিসাব বুঝিয়ে দিয়েছেন এবং তিনি তার সম্পূর্ণ বক্তব্য রেখেছেন। যদিও আমরা সম্পূর্ণ বক্তব্য সবাই দেখেছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হিসাবটি বুঝিয়ে দিয়েছেন সেই হিসাবটি একবার আপনারা দেখুন। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। यारे যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। মারু করা। আপনারা দেখলেন এই ভিডিও, কোনো আমার কথা না, তৃণমূলের কোনো নেতার কথা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলেন না ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হবে। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7-এর মাধ্যমে 5,48,000 মানে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। দেখলেন সেই হিসাবটি। এবার এই হিসাব যখন
তৃণমূল কংগ্রেস তথা গোটা বাংলার মানুষের কাছে পরিষ্কার। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারীরা ভুল করে ফেলেছেন। শুভেন্দু অধিকারীরা বুঝতে পারেননি যে তাদের এই ভুল সর্বসমক্ষে চলে আসবে, একটা বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে দেবে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করার পরেও বুঝতে পারেননি শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আন্দোলনকারী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিলের মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্নার মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভয়ঙ্কর। শাসক মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শান্ত, অনেক ধীর, অনেক স্থির। কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধী নেত্রী, আন্দোলনকারী, ধর্নাকারী, মিছিলে নেতৃত্ব দেওয়া প্রতিবাদী সত্তা জেগে ওঠে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখার ক্ষমতা কারুর থাকে না। অন্ততপক্ষে এই বাংলার বুকে যারা খুব ভালো মতো এটা বোঝে, সেটা হচ্ছে ওই আলিমুদ্দিনের সিপিএম এর সাদা চুলের নেতারা। শুভেন্দু অধিকারীও এই জিনিসটির নির্ঘাত খুব সামনে থেকে লক্ষ্য করেছিলেন, কিন্তু তারপরেও যেভাবে তিনি বেআব্রু করে দিলেন নিজেদের হিসাব আর নির্বাচন কমিশনের হিসাব মিলিয়ে দিয়ে, শুভেন্দু অধিকারী বুঝতেও পারলেন না যে তিনি সব জেনে সব বুঝেও হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমন এক অস্ত্র তুলে দিলেন যা 2026 বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি অপ্রতিরোধ করে তুলবে। আর হচ্ছেও তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করে দিয়েছেন যে আগামী 6ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা কর্মসূচি করবেন, এবং সেই ধর্ণা কর্মসূচি থেকেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কি করতে হবে, আন্দোলনের দিক নির্দেশ করবেন। আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন। কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। বলাই বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী যার ডাকে, যার একদিনের মাত্র ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নামে, যার একটা বাক্যে 10 মিনিটের মধ্যে কলকাতার রাজপথে কালো মাথা ভরে যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্ট্রিট ফাইটার রূপে, আন্দোলনকারী রূপে, প্রতিবাদী রূপে, বিরোধী নেত্রী রূপে আগামী 6ই মার্চ 2026 কলকাতার ধর্মতলায় ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই খুব ভালো মতো বোঝা যাচ্ছে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার রাস্তায় নামেন, তাহলে শুভেন্দু অধিকারী তো কোন ছাড়, দিল্লির যে সমস্ত মালিকরা শুভেন্দু অধিকারীদের মতো ভৃত্যদের দিয়ে বঙ্গ বিজেপি পরিচালনা করে, তাদেরও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। সুতরাং সমস্ত কিছু জেনে বুঝে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা সত্ত্বেও কেন এরকম ভুল করলেন, রাজনৈতিক মহলে সেই প্রশ্ন উঠছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 6 তারিখের ধর্ণা কর্মসূচি থেকেই কি আগামী 2026 বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি তৃণমূল কংগ্রেসের পড়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।